আমরা চলে যাব আবারও আফনান ভাইয়ের কাছে তার ঘটনাটা শুনে আসবো, সেকেন্ড ঘটনাটা, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই সরাসরি আফনান ভাইয়ের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। রাসেল ভাই, এখন যেই ঘটনাটি আমি শেয়ার করব সেটাও আমাদের রাজবাড়ী জেলার ঘটনা। জি, তো এটা একটা বিলের ঘটনা। জি, তো এই বিলের অবস্থানটা আমি একটু বলি। এই বিলটা রাজবাড়ী জেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যে পড়ে গিয়েছে জি, আরকি। তো সুলতানপুর ইউনিয়নের মানে ধর্মসী গ্রাম থেকে এটা আসলে শুরু। তো এটাকে মাসাইলের বিল বলে। জি, এটা অনেক বড় বিল, কিন্তু মানে এমনি শুষ্ক মৌসুমে এটা অতটা বোঝা যায় না, কারণ সেখানে চাষাবাদ হয়। কিন্তু বর্ষাকালে, এই যে কিছুদিন পর থেকেই যেটা শুরু হবে বর্ষাকাল, তখন অনেক মানে এত সুন্দর পরিবেশ, এবং ওখানে যেই বাড়িঘরগুলো আছে মানে দ্বীপের মতো দেখা যায়, মনে হয় যে একটা সমুদ্রে অনেকগুলো দ্বীপ এরকম মনে হয়। খুবই সুন্দর একটা পরিবেশ আর কি ওখানে। তো আমি নিজেও ওই বর্ষাকালে আমি সেখানে গিয়েছিলাম। খুব ভালো লেগেছিল। এখন আমি ওই বিল রিলেটেড একটা ঘটনা আমি আপনাদেরকে শিওর, শেয়ার করব। জি, তো ওখানে আ এই ঘটনাটি রাসেল ভাই, ফার্স্ট যে ঘটনাটি বলেছিলাম ওই যে ৮৬ বা ৮৭ সালের দিকে, এই ঘটনাটি ঠিক একই সময়ের দিকের ঘটনা। তো তো বন্ধুরা, আমি আজ কথা বলবো ওয়ানেক্স নামে একটি নতুন গেমিং প্ল্যাটফর্মের ব্যাপারে। এর ইন্টারফেস খুবই ফ্রেন্ডলি এবং এটা 100% বৈধ। পিএসজি এবং সিরিয়াএ এই অ্যাপের স্পন্সর। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম যাকে আপনি বিশ্বাস করতে পারবেন। এখানে আমি প্রচুর গেম খেলি, যেমন ক্র্যাশ গেম, যেখানে প্লেন যত উপরে উঠবে আপনি তত টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া রয়েছে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেম, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ এবং বিএমডব্লিউর মতো পুরস্কার জিততে পারবেন। আর এখানে আমার টপিক হিসাবে আমি বেছে নিয়েছি চিকেন রোড। আপনি ওই দ্রুত এবং মজাদার গেমটি খেলতে পারেন। এখানে আপনি খুব সহজে আইপে, ইউপে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার টাকা উত্তোলন করতে পারবেন। আর এখনই যদি আপনি আমার প্রচার কোড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন 30,000 টাকা পর্যন্ত বোনাস এবং বিনামূল্যে স্পিন। তাই অবশ্যই ওয়ানেক্সে রেজিস্টার করুন এবং আজ থেকেই জেতা শুরু করুন। ওখানে নাসির নামে একটা ছেলে ছিল। তো ওদের বাসা ওই আ ওই ওখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে আরেকটা গ্রাম আছে। এটাকে আমার এই মুহূর্তে নাম মনে করতে পারছি না আরকি। জি, উম তো যাই হোক। তো মনে পড়েছে, বেলেশ্বর নামে একটা গ্রাম আছে ওখানে। তো ওই বেলেশ্বর গ্রামের নাসির নামে একটা ছেলে ছিল। জি, তো ওদের বাড়িতে কিছু আত্মীয়স্বজন এসেছিল। রমজান মাসে। এটা ওই সময়টাও ছিল রাসেল ভাই, রমজান মাস, বর্ষাকাল। তো রমজান মাসে যখন এসেছিল, তখন রমজান মাসে আসার পরে তো ওদের একটা প্ল্যান ছিল যে, যেহেতু আমরা এক সময় একটা আসলাম, তাহলে একটা কাজ করি। আমরা সারাটা দিন যদি একটু বিলে নৌকা নিয়ে একটু ঘোরাঘুরি করি, ইফতারের আগে বাসায় চলে আসবো। জি, তো এরকম একটা পরিকল্পনা ছিল তাদের, এবং সত্যি তাই ৩ জন মিলে তারা একটি নৌকা নিয়ে ওই মাসাইলের বিল দিয়ে তারা ঘোরাঘুরি করছে আরকি। তো তারা বেরিয়েছে ১২টার দিকে। তারা চিন্তা করেছে আবার ঘন্টাখানেক করে আমরা ইফতারের আগেই মানে আসরের সময় আমরা ফিরে আসবো। এরকম একটা প্ল্যানিং তাদের ছিল। জি, তো ওনারা যখন ওখানে ওরা যখন ওখানে ঘোরাঘুরি করছিল, তো যখন ফিরে আসবে, বাসায় ফিরে আসবে, আসরের সময় হয়ে গেছে, ফিরে আসবে। তো তখন হঠাৎ ওই যে একটা দ্বীপের মতো যেই ঘরবাড়ি আছে যেখানে একটু উঁচু করে, কারণ বর্ষাকালে ওই ঘরবাড়িগুলো যাতে তলিয়ে না যায়, এজন্যে মাটি ফেলে ওই উঁচুতে ঘরবাড়ি করা হয় ওখানে। তো ওখানে হ্যাঁ, হঠাৎ করে দেখে যে ২০-২৫ জন লোক ওদেরকে ডাকছে। জি, জোরে, জোরে ডাকছে, "এই বাবারা এদিকে আসো, এদিকে আসো। আমাদের একটু সমস্যা হয়েছে, এদিকে আসো।" তখন ওরা চিন্তা করে যাই দেখি কি সমস্যা। তো ওনারা সেখানে যান। তো যাওয়ার পরে বলছে যে দেখে যে মানে নতুন বিয়ে হয়েছে, সদ্য বিবাহিত একটা দম্পতি আছে। বিবাহের মানে লাল শাড়ি পরা হুম, হুম, বউ আছে, জামাইও আছে সেখানে। তো বলল যে, আ আমরা তো আসলে ওই পাশে, বলল যে এখান থেকে প্রায় ০.৫ কিলোমিটার বা ১ কিলোমিটার দূরে আরেকটা বাড়ি আছে। হুম, তো বলল যে আরেকটু সামনেই। তো এখন তো আ এই নতুন বউর শরীরে অনেক গহনা আছে। ডাকাতি হতে পারে। আমাদের নৌকায় একটু সমস্যা হয়েছে, মেরামত করতে সময় লাগবে। জি, তো তোমরা একটু যদি হেল্প করতে, অন্তত এই হাসব্যান্ড ওয়াইফ যারা, এদেরকে একটু আগে পৌঁছিয়ে দিয়ে আসো। সন্ধ্যার আগে পৌঁছে দিলে আমরা পরে যাব। তখন উনারা চিন্তা করলেন যে ঠিক আছে, যেহেতু উনারা এভাবে বলছেন, আ একটু উপকার করার দরকার। তো উনারা জাস্ট শুধু, কারণ নৌকাটা ছোট ছিল, ৫ জন ওঠার জন্য যদিও যথেষ্ট ছিল না, তারপরেও মানে আ ওরা ওরা ছিল ৩ জন, এবং ওই হাসব্যান্ড ওয়াইফ ২ জন ওদেরকে উঠালো। উঠিয়ে তো বলল যে ঠিক আছে, তোমরা চলে যাও। এখন রাসেল ভাই, ওই ওনারা যে কোথায় যাবেন এটা জানতো না। শুধু জাস্ট ওই যেই হাসব্যান্ড যে ছিল যেখানে ওই মহিলার, তো তাকে জিজ্ঞেস করছিল যে আমরা কোন দিকে যাব? শুধু উনি কোন কথা বলে না। শুধু হাত দিয়ে সামনে দেখায় যে আপনি সামনের দিকে চলেন। তো নৌকা নিয়ে সামনে যাচ্ছে, 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 অনেকক্ষণ হয়ে যায়। প্রায় ১ কিলোমিটার পার হয়ে গেছে। এদিকে কিন্তু রাসেল ভাই সন্ধ্যা নেমে আসছে। ওরা তো বাসায় গিয়ে ইফতার করবে। জি, সন্ধ্যা নেমে আসছে। কিন্তু পথ আর শেষ হয় না। এবং ওই যে দ্বীপের মতো কোনো ঘরবাড়ির ওরা দেখা পায় না। মনে হচ্ছে যে একটা মানে সমুদ্র বা এমন একটা নদীর মধ্যে তারা পড়েছে যে তার কোনো কূল কিনারা দেখা যাচ্ছে না।
তখন ওদের মানে ওরা বলে যে, "ভাই আমরা আসলে কোন দিকে যাচ্ছি? আমরা তো পথ ভুল করছি না?" হুম, হুম। তখন আবার ওই জামাইটা মানে যেই বর সেজন্য ছিলেন সে আবার হাত দিয়ে দেখাচ্ছে সামনে। ওরা সামনের আচ্ছা। দিকে যাচ্ছে। কিন্তু আসলে সামনে যত যায় মনে হচ্ছে যে ওরা কোনো উত্তাল স্রোতের মধ্যে আস্তে, আস্তে চলে যাচ্ছে। হুম, হুম। এবং যতটাই সন্ধ্যা হচ্ছিল মনে হচ্ছে যে নৌকা চালাতে অনেক কষ্ট হচ্ছে এবং নৌকাটা আরো ভারী হয়ে আসছে। এখন ওরা চিন্তা করছে আমরা সারাদিন রোজা আছি। হয়তোবা এই কারণে শরীরের বল কমে গেছে। এই কারণে হতে পারে যে আমাদের ভারী মনে হচ্ছে। কিন্তু আমরা তো আগেও আসছি মানে যে নাসির যে ছেলেটা বলছে, "আমি তো এর আগেও বর্ষাকালে আসি। কই এরকম স্রোত তো কখনো আমি বা এরকম দেখিনি। ঢেউ তো এরকম কখনো আমি দেখিনি। এখানে তো এরকম ঢেউ হয় না হুম, কখনো।" হুম। তো একটু সন্দেহ লাগে রাসেল ভাই। আচ্ছা। কিন্তু যখন মাগরিবের আজান হয়ে যায়, আজান হওয়ার পরপরই রাসেল ভাই নৌকাটা এমন ভারী হওয়া শুরু হয় যে ওরা ৩ জন মিলেও মানে বৈঠা দিয়ে নৌকাটা আগাতে পারছিল না। তখন ওদের বিশেষ করে নাসিরের মনে একটু সন্দেহ লাগে হুম, যে হুম। কি ব্যাপার এমন হচ্ছে কেন? জি। তখন মানে ওরা ওই যখন সন্ধ্যা নেমে আসে সন্ধ্যার পরে ওই নৌকায় যে ২ জন ছিল এতক্ষণ শুধু মানে ওয়াইফের চেহারা দেখা যায়নি, বড় ঘোমটা দিয়েছিল। শুধু যেই বর বেশে যে ছিল তার চেহারা দেখা যাচ্ছিল আগের দিনের বেলা। হুম, হুম। কিন্তু রাসেল ভাই যখন সন্ধ্যার পরে মানে অদ্ভুত রকমের দুটো চেহারা ওরা আবিষ্কার করলো ওদের নৌকায়। দেখলো নৌকার উপরেই? নৌকার উপরেই আচ্ছা। যে মানে মানে বধূ বেশে যে মেয়েটি ছিল তার ঘোমটা সে খুলে ফেলেছে এবং মানে অত্যন্ত কালো এবং বিকট চেহারার একটা মহিলা সে। হুম, হুম। এবং তার মাথার মানে পুরা মাথার ১/৩ জুড়ে মোটা মানে দাগে সিঁদুর দেয়া তার মাথায়। আচ্ছা। এবং ওই যে সাথে যে বরবেশের যে লোকটা ছিল হুম, হুম। তার চেহারাও বিকট আকার ধারণ করেছে। হুম, হুম। তখন এরা ২ জন মিলে যে কাজটা করে রাসেল ভাই, ওই বর এবং বধূ বেশে যে ছিল, এরা ২ জন মিলে ওই ৩ জনকে অ্যাটাক করে বসে আচ্ছা, এবং ধস্তাধস্তি হতে শুরু করে। আচ্ছা। এদিকে রাসেল ভাই যখন ওদের ফ্যামিলির লোকজন এই ৩ জনকে খুঁজে না যখন দেখে যে ইফতার সময় হয়ে গেছে, ওরা আসছে না, তখন বিকাল হয়ে গেছে আসে না। তখনই কিন্তু ওরা চিন্তা করেছে কোনো বিপদে পড়ল না তো? বেড়াতে আসছে ২ টা ছেলে, ওরা তো বিপদে পড়ে নাই। হুম, কারণ হুম। ওনারাও রাসেল ভাই একটা নৌকা নিয়ে বের হয়েছিল। আচ্ছা। নৌকা নিয়ে বের হওয়ার পরে তখন ওনারা দূর থেকে তখন যে ৫ ব্যাটারির লাইট ছিল আরকি, টর্চ হুম, লাইট হুম। ছিল। দূর থেকে টর্চ মেরে, মেরে দেখছিল কোথাও দেখা যায় কিনা এবং আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করছে, "এরকম টাইপের ৩ জনকে নৌকা নিয়ে কোথাও দেখেছো?" তখন অনেকেই বলেছে যারা ওই মাছ ধরে রাসেল ভাই সন্ধ্যার আগে ফিরে আসছিল। হুম, হুম। তখন ওনারা বলতেছিল যে, "হ্যাঁ, ৩ টা ছেলেকে তো নৌকা নিয়ে যাওয়া দেখলাম।" তখন রাসেল ভাই এখানে একটা বিষয়, যারা এসেছে ফিরছে তারা কিন্তু সবাই ওই নৌকায় ৩ জনকে দেখেছিল। হুম, হুম। কিন্তু নৌকায় কিন্তু আসলে ৩ জন ছিল না, ছিল ৫ জন। কিন্তু যারা আচ্ছা, ফিরছিল ওরা কিন্তু আচ্ছা, কেউ আচ্ছা, নৌকায় আচ্ছা, ৫ আচ্ছা, জনকে আচ্ছা, দেখে নাই। দেখেছে আচ্ছা। ৩ জনকে। হুম, হুম, হুম। তখন ওরা যারা ওই এসেছিল তখন জানে যে অনেক সময় বর্ষাকালে এই সমস্ত জায়গায় কিছু ভয়ের ঘটনা ঘটে থাকে। তখন ওরা চিন্তা করেছিল আমাদেরকে আরো দ্রুত সামনের দিকে এগিয়ে ওদেরকে খুঁজতে হবে। তখন হচ্ছে ভাই অনেক দূরে যখন এসেছে তখন টর্চ যখন মেরেছে তখন দূরে একটা নৌকা ওরা দেখছিল। তখন মনে হচ্ছিল যে ৩ জন লোক একটা নৌকায় ধস্তাধস্তি হচ্ছে কোনো কিছুর সাথে। কিন্তু কার সাথে হচ্ছে সেটা দেখা যাচ্ছে না। হুম, হুম। তখন উনারা দ্রুত নৌকা চালিয়ে সেখানে যান এবং ৩ জনকে গিয়ে ওখানে অচেতন অবস্থায় পান। এবং আরেকটা জিনিস রাসেল ভাই, উনারাও ওখানে গিয়ে আবিষ্কার করেন যে সত্যি, সত্যি নৌকাটা এমন একটা জায়গায় যে ভয়ংকর ঢেউ সেখানে ছিল। যে আচ্ছা, যেকোনো সময় ওই নৌকাটা যদি মানে উল্টিয়ে যায়, মানে ওরা তো অচেতন হয়ে গেছিল। ওরা কিন্তু আর সাঁতার কাটতে পারবে না, ওরা ওখানে মারা যাবে। তখন আচ্ছা। ওখান থেকে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের যখন জ্ঞান ফেরে, তখন তারা এই সকল ঘটনা খুলে বলে। এবং একজন ভালো আলেমের সাথে যখন এই বিষয়টা নিয়ে তাদেরকে একটু আ ঝাড়ফুঁক করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন তারা বলেছিল মানে ওই আলেম বলেছিলেন যে, "তোমাদের ভাগ্যটা আসলে ভালো। যে রমজান মাস তো, এই কারণে আসলে তোমাদের অতটা ক্ষতি করতে পারে নাই। কিন্তু যদি অন্য সময়টা হতো, এই বর্ষাকালে অন্য সময়টা হতো, এমন হুম। একটা জায়গায় তোমাদেরকে নিয়ে গেছিল, ওই জায়গাটা খুব দুষ্টু জিন-পরীদের একটা আস্তানা। ওরা মাঝে, মাঝে মানুষকে পথ ভুলিয়ে ওদিকে নিয়ে যায়। তো তোমরা এই, এই সময়ের কারণে রমজান মাসের কারণে ওরা অতটা তোমাদেরকে ক্ষতি করতে পারেনি। আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আরকি।" তো এরপরে ওরা মোটামুটি এরপরে ওদের সাথে এই ধরনের ঘটনা রাসেল ভাইয়ের কখনো ঘটে নাই। এবং মাসাইলের বিলে বর্ষাকালে এরকম বেশ কিছু প্লেস আছে রাসেল ভাই যেখানে সন্ধ্যার পরে লোকজন কেউ যায় না।
ওখানে আচ্ছা। এখনো এই ধরনের কিছু সমস্যা রয়ে গেছে। এটাই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার দ্বিতীয় ঘটনা বলার জন্য এবং আমাদেরকে শোনানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যেটা এখন করব সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতি নিব এবং বিরতির পরে নতুন অতিথি নিয়ে আবারও ফিরে আসবো। তবে এই বিরতির মাঝখানেই আপনি শুনতে পাবেন আরও একটি ঘটনা, যেটি একটা অডিও ক্লিপ, এবং সেই অডিও ক্লিপটি আমি আপনাদের জন্য প্লে করছি এবং সেই সাথে নতুন অতিথি নিয়ে আবারও ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে এসেও আমাদেরকে লিখতে পারেন, আপনার কথা জানাতে পারেন। এবং এছাড়াও আমাদেরকে টুইটারের যে আমাদের যে পেজটা রয়েছে সেটা হচ্ছে যে রাসেলের যে পেজটা সেটা হচ্ছে রাসেল RUSSEL রাসেল _ _ভূত FM BHWTFM। ব্যাস হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট ঘটনায় এবং ফিরে আসছি একটু পরেই। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, রেড FM and do ফুর্তি। Bhoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম ভূত এফএম এর সকল লিসেনার্সদের। আমার নাম আজিজুর রহমান সজল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। বলে রাখা ভালো, আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাসা কেন্দ্রিক। এর আগের ঘটনাটা বলে নেওয়া দরকার। 2008 সালের দিকে আমাদের বাসার একজন ভাড়াটি আসে, যার নাম আমরা তাকে তাজুল আঙ্কেল বলে চিনতাম। তো ওনার ব্যবহার, আচার আচরণ খুবই অদ্ভুত ছিল। অদ্ভুত বলতে স্বাভাবিক মানুষের মতো না। হঠাৎ করে চোখগুলা বড় করে আমাদের ভয় দেখাতো, বা হঠাৎ করে গাছে উঠে যেত, হঠাৎ করে এখানে চলে যেত, হঠাৎ করে দেখা যেত যে আমাদের বাসায় করই গাছ আছে, করই গাছের উপরে উঠে বসে ভাত খাচ্ছে। তো এরকম অদ্ভুত অনেক বিহেভিয়ার ওনার মধ্যে লক্ষ্য করা গেল। তো একদিন হঠাৎ করে কি হলো, ওনার স্ত্রী আমাদের বাসায় এসে অনেক চিৎকার করে বলতে লাগলো আমার বাবাকে যে চাচা আসেন, আমার হাজবেন্ড যেন কেমন করতেছে। তো উনি মানে অজ্ঞান হয়ে যায় বা এরকম কিছু। তখন আমরা বুঝতে পারলাম যে উনি পজেসড ছিল। তো আমাদের ভাড়াটিয়া যারা ছিল সবাই চলে আসে একটা রুমে, উনি চলে আসে। তো ওনাকে পজেসড করে। ওনার ভয়েসটা রাতারাতি চেঞ্জ হয়ে একটা মহিলার ভয়েস আমাদের সবাইকে সালাম দেয়া হলো, আমরা কথা বললাম, আমার বাবা কথা বললো। তো অনেকে অনেক কিছু জানতে চাইলো, সে বললো। বলে যাওয়ার আগে ওই তাজুল আঙ্কেলের পজেস করা ওই পরীটা আমাদের এটা বললো যে আমাদের বাসায় অনেক বেশি রকমের একটা সমস্যা আছে। এখন কি রকম সমস্যা আমার বাবা যখন জানতে চাইলেন তখন বলা হলো যে আমাদের বাসার উপর দিয়ে জিন বা পরীদের চলাচলের একটা রাস্তা আছে, আমরা যেন কখনো তাদের ডিস্টার্ব না করি, তাহলে আমাদের ক্ষতি হতে পারে। আর যদি ডিস্টার্ব না করি তাহলে তারা আমাদের কখনো কোনো ক্ষতি করবে না। সো আমাদের বাসায় এরকম এই ঘটনাটা বলার পরে আমরা মোটামুটি একটু ভয় পেয়ে যাই। তারপরে একটা সার্টেন টাইম পরে তাজুল আঙ্কেল চলে যায়। আমরা আমাদের বাসায় প্রত্যেক দিন মানে এরপর থেকে আমরা যখন জানতে পারলাম, আমরা সবাই খেয়াল করা শুরু করলাম। 2008 সালে আমরা আমাদের বাসায় উঠার 6 মাস হয়েছে। তখনও আমরা টের পাই নাই, বাট যখন আমরা এটা জানতে পারলাম তখন আমরা কিউরিয়াসিটি বশত রাত জাগতে শুরু করলাম। তো রাত জাগার পরে দেখা যাচ্ছে যে 2টা 2:30টার দিকে বাসার ছাদে ছুপ 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 মানে নুপুরের শব্দ। কখনো হয় না এরকম যে লোহার রড মাটিতে রেখে একজন হাত দিয়ে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, মানে একটা গড় 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 একটা সাউন্ড হচ্ছে লোহার। এরকম অদ্ভুত রকমের শব্দ সাউন্ড আমরা শুনতেই থাকি। তো এই ব্যাপারগুলো আমাদের কাছে নর্মাল হয়ে যায়। আমরা এখন পর্যন্ত এরকম শব্দ সাউন্ড সব প্রত্যক্ষ করতে থাকি, আমি শুনতে পারি। তো এইগুলা কোনো সমস্যা হয় না। একদিনের ঘটনা যেটা শেয়ার করার জন্য আজকে রেকর্ডিং পাঠানো, সেটা খুবই রিসেন্ট একটা ঘটনা এন্ড খুবই অদ্ভুত ছিল আমার সাথে। আমি এটার কোনো ব্যাখ্যা আসলে পাইনি। সেটা হচ্ছে আমি একদিন রাতে মুভি দেখে ঘুমালাম। আমার মনে আছে খুব জনপ্রিয় একটি মুভি আমাদের সার্ভারে আসেন, আমি দেখার পরে ঘুমালাম, স্পষ্ট মনে আছে। ঘুমানোর পরে আমি ফিল করতে থাকলাম যে আমার কাঁধে প্রচন্ড ব্যথা হচ্ছে,
প্রচন্ড ব্যথা হচ্ছে। তো স্বভাবতই ব্যথার জন্য আমি ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙে যাওয়ার পর আমি আবছা আবছা আলোতে তাকালাম, দেখলাম যে তারা দেখা যাচ্ছে, তারা, আকাশের তারা, তারপরে আকাশও দেখা যাচ্ছে। আমি না বুঝতে পারছি না যে কি হচ্ছে। তারপরে আমি হঠাৎ করে মানে একটু কেমন যেন চোখ টোক কচলালাম। চোখ কচলানোর পরে একটু স্পষ্ট ভাবে কনসিয়াসলি তাকানোর চেষ্টা করলাম। স্টিল তারা এবং আকাশ দেখা যাচ্ছে। দেন রাসেল ভাই, আই ডোন্ট নো ওয়াই এন্ড হাউ, আমি আবিষ্কার করলাম আমি ছাদের মধ্যে শুয়েছিলাম এন্ড আমার মাথার নিচে একটা ইট দেয়া ছিল, এন্ড দ্যাট ইজ ওয়াই আমার কাঁধ এবং ঘাড় প্রচন্ড রকমের ব্যথা করতেছিল। রাসেল ভাই, বলে রাখা ভালো, আমার কোনো স্লিপ ওয়াকের কোনো অভ্যাস বা কিছু ছিল না। এন্ড তারপরে আমি উঠলাম, আমার হাতে সবসময় ঘড়ি থাকতো, একটা ডিজিটাল ওয়াচ। তো আমি ঘড়িতে তাকালাম, দেখলাম 3:30টার মতো বাজে। আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলাম। আমি দৌড়ে ছাদ থেকে নিচে নামলাম। নিচে নেমে আমি ভাবলাম যদি আমি ঘুমের মধ্যে চলে এসে থাকি দরজাটা খোলা থাকবে, বাট দরজাটা ভেতর থেকে লক ছিল রাসেল ভাই। এটার ব্যাখ্যা আমি আজ পর্যন্ত পাইনি। এটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া 3-4 মাস আগের ঘটনা। তারও কিছুদিন আগে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে আমরা যেহেতু সবসময় শব্দ শুনতাম বা কেউ কেউ কিছু কিছু অনুভব করতে পারতো, তো আমরা বিশ্বাস করতাম যে হয়তো আমাদের বাড়িতে কোনো সমস্যা আছে বা কোনো রকমের অ্যাবনর্মালিটি আছে। তো আমরা কি করতাম যে অনেক কিছু দেখে ফেললেও বা অনেক আনসার্টিন বা অ্যাবনর্মাল কিছু হইলেও আমরা সেটাকে ইগনোর করতাম। তো একটা দিন আমি হচ্ছে রাতের বেলা ফোনে কথা বলতে ছাদে যাই। ইটস অলমোস্ট 1টা-1:30 এরকম বাজে। আমি ফোনে কথা বলতে যাই। তো ছাদে যাওয়ার পরে আমি কথা বলার 5 মিনিট পর দেখতে পেলাম কোনো বাতাস নাই, কিছু নাই। আমাদের ছাদের যে তো বন্ধুরা, আমি আজ কথা বলবো ওয়ানেক্স নামে একটি নতুন গেমিং প্ল্যাটফর্মের ব্যাপারে। এর ইন্টারফেস খুবই ফ্রেন্ডলি এবং এটা 100% বৈধ। পিএসজি এবং সিরিয়াএ এই অ্যাপের স্পন্সর, আর এটা এমন একটা প্ল্যাটফর্ম যাকে আপনি বিশ্বাস করতে পারবেন। এখানে আমি প্রচুর গেম খেলি, যেমন ক্র্যাশ গেম, যেখানে প্লেন যত উপরে উঠবে আপনি তত টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া রয়েছে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেম, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ এবং বিএমডব্লিউর মতো পুরস্কার জিততে পারবেন। আর এখানে আমার টপিক হিসাবে আমি বেছে নিয়েছি চিকেন রোড। আপনি ওই দ্রুত এবং মজাদার গেমটি খেলতে পারেন। এখানে আপনি খুব সহজে আইপে, ইউপে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার টাকা উত্তোলন করতে পারবেন। আর এখনই যদি আপনি আমার প্রচার কোড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন 30,000 টাকা পর্যন্ত বোনাস এবং বিনামূল্যে স্পিন। তাই অবশ্যই ওয়ানেক্সে রেজিস্টার করুন এবং আজ থেকেই জেতা শুরু করুন। এক্সট্রা রড গুলা বা মানে উপরে আরেক তালা বাড়ানোর জন্য যে কিছু রড থাকে যেগুলা ইউজ করা হয় পরে যখন বাড়ি বানানো হবে, আরো বড় করা হবে, তো উপরের ওই রড গুলা টং 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 করে কাঁপতে থাকে, টং 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 করে কাঁপতে থাকেন, অনেক বেশি পরিমাণে কাঁপতে থাকে, যেটাকে স্বাভাবিক কাঁপুনি মনে হবে না, যে বাতাসের জন্য কাঁপছে। রাসেল ভাই, বিশ্বাস করবেন না, আমার ভেতরটা পুরো নড়ে উঠে। আমি ভয়ে জাস্ট কিছু করতে পারি না, জাস্ট ফোনের ওই পাশে আমি ফোনের মধ্যেই এমন একটা ভাব করতে থাকি, ফোনে কথা বলতে বলতেই বলতে থাকি যে আর 5 মিনিট, আর 5 মিনিট পরেই চলে যাব। তো যখনই আমি বললাম যে আর 5 মিনিট পরে চলে যাব, শব্দ বা বাতাসে এই রড গুলা নড়া বন্ধ হয়ে গেল। আমি কথা বলতে থাকলাম, কারণ আমি যেহেতু বুঝতে পারলাম যে আমাদের বাসায় একটু মানে অ্যাবনর্মালিটি আছে বা আমাদের তো এখন পর্যন্ত কোনো ক্ষতি করে নাই, তো ওই ভরসায় আমি কথা বলতে থাকলাম। আমার খেয়াল ছিল না কতক্ষণ কথা বললাম। ঠিক 10 মিনিট বা 15 মিনিট পরে মানে আবার টং 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 করে শব্দ শুরু হইল। তখন আমি রাসেল ভাই বুঝতে পারলাম যে আসলে আমার বুঝে এখন চলে যাওয়া উচিত। সো আমি কোনো কিছু করলাম না, ফোনটা পকেটে নিয়ে সুন্দর করে ছাদ থেকে নেমে চলে আসলাম। রাসেল ভাই, এছাড়াও আমাদের বাড়িতে অনেক রকমের ঘটনা, আরো কিছু প্রত্যক্ষ জিনিসপত্র হয়েছে। আজকে সময়ের অভাবে বলতে পারলাম না। যদি আমার ঘটনা আপনার একটু পছন্দ হয়ে থাকে, আপনি আমাকে কল করতে পারবেন বা আপনি আমাকে টেক্সট দিতে পারবেন। শুভকামনা ভূত এফএম-এর জন্য। ভূত FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। সরি, এই অডিও ক্লিপটি আগের ছিল এবং আমরা সেটা কাটতেও পারছি আমরা মাঝখানে। এখন সেটা বুঝতে পেরেছি একটা প্রবলেম ছিল এখানে। সো যারা নতুন শুনেছেন তাদের জন্য তো কোনো কিছু বলার নাই। যারা দ্বিতীয়বার শুনেন তাদের কাছে সরি বলছি। আমাদের সঙ্গে ৩ জন আরো অতিথি এই মুহূর্তে যোগ দিয়েছেন। আমাদের ঘড়িতে সময় 1:10 আপনাদেরকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ভূত এফএম-এ, এবং আরো একবার আমাদের দুটো ফেসবুক পেজ এবং আমাদের যে ইমেল অ্যাড্রেস সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাচ্ছি আমাদের আরো একজন নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি এরশাদ উত্তরা থেকে। জি। আমি আমার ঘটনায় চলে যাচ্ছি সরাসরি। রাসেল ভাই আমরা যারা মানে হিউম্যান বিইং আমাদের তো অনেক প্যারানরমাল ঘটনা আমাদের লাইফে হরহামেশা ঘটে যেগুলো আমরা বলি। কিন্তু আমরা কেউ হয়তো দেখা যায় যে কুকুর পালি বা বিড়াল পালি এদের লাইফেও কিন্তু প্যারানরমাল ঘটনা মাঝে মধ্যে ঘটে। আমরা কিন্তু এটা নোটিস করি না। বাট আমার বাসার একটা বিড়াল নিয়ে এই ঘটনাটা আমি বলতে চাচ্ছি লিসেনারদের জন্য। তো বিড়ালটার ওর নাম ছিল জেনি। তো ওকে আমি নিয়ে আসছিলাম রোড থেকে। ও ইট ওয়াজ লাইক তখন হয়তো ১ মাস বয়স হবে ওর। একটা গাড়ি নিতে পড়তে যাচ্ছিল। তো তখন ওকে সেভ করে নিয়ে আসি। তো আমার বাসায় সাধারণত আমরা মানুষ খুব কম। আমি, আমার মা, বড় ভাইয়া, ভাবি এই ৪ জনই। তো তারপরও এরা কেউ বিড়াল পছন্দ করত না বা যাই হোক ধীরে এটা আস্তে আস্তে সবার মনোযোগ আকর্ষণ করে। কারণ ওর বিহেভিয়ারের জন্য। ও খুবই সফিস্টিকেটেড ছিল। সে তার টয়লেট হলে সে বাইরে গিয়ে করত। এরকম করতে প্রায় ৫-৬ মাস হয়ে গেল। তো একবার আমার ছোট ভাই আমার বাসায় আসলো। ওর সাথে ওর বাচ্চা, ওর ওয়াইফ আসছে, ওর বাচ্চাটা আসছে ৩ বছর বয়স। শি ওয়াজ সো এক্সাইটেড বিড়ালটা দেখে এবং সে বিড়ালটা ছাড়া ঘুমাবে না। বেসিক্যালি জেনি ঘুমাতো আমাদের কিচেন রুমের স্টোরে। ওর জন্য একটা টুকরির মধ্যে বিছানা করা ছিল। সে তার সময় হলে ওখানে গিয়ে ঘুমিয়ে পড়তো। এবং সকালবেলা ৪ মতো ওকে ফিডার দুধ খাওয়ানো হতো। নরমালি তার মধ্যে কিছু স্পেশাল ব্যাপার ছিল যেমন মাছটার মধ্যে যদি মাছ দিতাম খেতে, ওটাকে চটকায় সুন্দর করে লবণ-টবণ দিয়ে দিতে হতো আরকি। এছাড়া সে খেত না। দুধটা ফিডারে দিলে খেত, এরকম। সো শি ওয়াজ সো কিউট। তো যেদিন আমার ছোট ভাইয়ের মেয়ের নাম আইজা। ও আসার পরে ও ঘুমাবে না জেনিকে ছাড়া। তারপর কি করলাম? জেনিকে বারান্দায় রেখে আসলাম। তো আমার ছোট ভাইয়ের ওয়াইফ বলল যে, "ও জেনি চলে গেছে।" তো বাসায় নেই। দেন শি ওয়েন্ট ফর স্লিপ। তো সকালবেলা সাধারণত জেনিকে দুধ দিতাম। তো আমি বারান্দায় গেছি অ্যাজ ইউজুয়াল সকালবেলা ঘুম থেকে উঠে ওর জন্য একটু দুধ গরম করে নিই, হালকা গরম করে নিয়ে বারান্দায় গেলাম কিন্তু গিয়ে দেখি যে জেনি নেই, বারান্দায় নেই। ওর টুকরিটা উঠিয়ে দেখলাম তার মধ্যে অল্প কিছু ওর জাস্ট গায়ের পশম আর বা ওর মনে হয় কানের অল্প একটু জাস্ট পড়ে ন কোনো ব্লাড নেই, কিচ্ছু নেই ওখানে। I was so shocked. আমি ১ম এ ভাবছিলাম ৪ তলা থেকে হয়তো পড়ে গেছে। কিন্তু যখন দেখলাম যে না, কিছু জিনিস পড়েছে তখন বুঝলাম যে that was an accident বাট কিছু একটা হয়েছে। সো আমি এটা বের করার জন্য আমি ওদিনকে সারাদিন ঘুরে আমাদের উত্তরার আশেপাশে থেকে একটা বিড়াল একটু বড় সাইজের ওটা আমি ম্যানেজ করলাম এবং ওদিনকে রাত্রে ঠিক জেনিকে যেভাবে রেখেছিলাম ওভাবে ওকে রাখলাম। তো আমি বাচ্চাদের খেলার জন্য যে ছোট মশারি তার মধ্যে কোনোভাবে ওটাকে ঢেকে আমি বারান্দায় এক কর্নারে জেনিকে রেখে দিয়েছি। জেনি না, যে নতুন যে বিড়ালটা নিয়ে আসছি ওটাকে রাখলাম আর আরেক কর্নারে আমি ওটার মধ্যে ঢুকে এয়ার গান নিয়ে বসেছিলাম যে দেখি কি হয়। সো বসতে অনেক রাত হয়ে গেছে লাইক 2 o'clock, মানে মোর দেন 2 o'clock, কোয়ার্টার টু 3, 3টার মতো হয়ে গেছে। তো আমার একটু ঝিমুনিও লাগছিল। তো হঠাৎ করে এই যে বিড়ালটা নিয়ে আসছিলাম ও ডাকতে শুরু করছে। তখন আমি ভালো করে তাকালাম। দেখি যে আমাদের উত্তরার ওদিকে বিল্ডিংগুলো সাধারণত ৬ তালা, ৭ তালা এরকম হয়। আর আমি যেখানে থাকি ওখানে বিল্ডিংগুলো কিন্তু ব্যাক টু ব্যাক। একটা বিল্ডিংয়ের পিছন দিক আরেকটা আমাদের বিল্ডিংয়ের পিছন দিক সেম। ওর মধ্যে গ্যাপটা খুব কম। তখন দেখতে পেলাম যে একটা পাখি ইজ লাইক আমরা তো চিল সবসময় দেখি। কিন্তু চিলের চেয়ে অনেক বড় এবং এটার ঠোঁটটা ছিল আরো বড় এবং ওটা কিভাবে গ্রিলের ফাঁক থেকে আসলো উইথআউট এনি সাউন্ড, যে সাউন্ডটা আমার কানে আসেনি। তো দেখলাম ওটা বিড়ালটার মানে প্রায় উপরে। তখন আমি করছি কি ওই এটা দিয়ে আমি ওকে শুট করলাম। এয়ার গানের মধ্যে গুলি ভরা ছিল। শুট করলাম কিন্তু সে পড়ে গেল একবার। পড়ে গিয়ে সে উল্টা আমার দিকে মানে আসতে শুরু করছে। সে লাফায় আমার দিকে আসতে শুরু করছে। তখন আমি ঘরের মধ্যে ঢুকে আমি স্লাইডিংটা বন্ধ করে দিয়েছি। স্লাইডিং বন্ধ করে দেওয়ার পরে তার যে অবস্থা আমি দেখলাম, তার ঠোঁটটা ছিল অনেক বড় এবং এই পাখি আমার জীবনে আমি কখনো দেখিনি। নট ইভেন ইন ইমেজ অর কোথাও তার কোনো পিকচার কোনো এ ধরনের পাখি আমি দেখিনি। তো স্লাইডিং ডোরের গ্লাসের মধ্যে সে ঠোকরাতে শুরু করছে
এবং ইট ওয়াজ লাইক রেডিকিউলাস অনেক। তো আমি তাকে বিভিন্নভাবে ভয় দেখাই, সে যাচ্ছেই না। তারপর কী করলাম, বার্নিশ করা যে ওটার স্পিরিট ছিল বাসায়, ওই স্পিরিট আমার একটা গেঞ্জির মধ্যে ঢেলে ওটার মধ্যে আগুন ধরাই দিয়ে যেই ওটার সামনে নিলাম গ্লাসের এই পাশ দিয়ে, তখন এটা আস্তে করে বের হয়ে গেল। তারপরে দেখলাম যে ও চলে যাওয়ার পর আমি আর কিছুক্ষণ ওয়েট করলাম যে এটা আবার ফিরে আসে কিনা, দেখলাম যে না, আর ফিরে আসেনি। পরের দিন ওই বিড়ালটাকে ছেড়ে দিলাম বাইরে। সো ইট ওয়াজ মাই ফার্স্ট স্টোরি রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাই আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু শুনবো, তারপর আপনার ঘটনায় চলে যাব। জি। ধন্যবাদ রাসেল ভাই। আমি শাওন, আজিমপুর থেকে এসেছি। জি। আহ, আমি আজিমপুর আমি এখন থাকি, কিন্তু আমার গ্রামের বাড়ি মাগুরাতে। আমার ঘটনাটা বা আমার কাহিনীগুলো ওইখানেই ঘটছে। ভূত এফএমের সাথে আমি অনেকদিন ধরেই আসলে আমার নিজের যোগাযোগ আছে। আমি আমি নিয়মিত গল্পগুলো শুনি। আর এর মধ্য দিয়ে আমার মনে হলো যে না, আমি আপনাদের সাথে আমার গল্পগুলো শেয়ার করতে জি, আমরা করতে পারি। ঘটনায় চলে যাই তাহলে। হ্যাঁ, আমাদের আমাদের বাড়িতে আমাদের যে ঘটনাটা সেটা আমার বাড়ির আশেপাশের বিভিন্ন জায়গাকে কেন্দ্র করেই আসলে এই ঘটনাগুলো ঘটেছে। আমাদের বাড়ির আশেপাশে খুব বড়, বড় গাছ একটা সময় ছিল। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম অ্যা অনেক পুরাতন গাছগুলো আমাদের গ্রামের বিভিন্ন জায়গায় ছিল। জি। যেটা আমরা আমাদের বাড়িতে দেখেছি যে আমাদের বাড়ির একটা পারিবারিক গোরস্থান আছে, এবং গোরস্থানের সাইড দিয়ে আপনার বড়, বড় কাঁঠাল গাছ, আম গাছ, বাঁশবাগান, এমনকি বড়, বড় ২ টা তেঁতুল গাছও ছিল। আ আমাদের বাড়িতে চারপাশ দিয়ে যেভাবে গাছগাছালি ছিল, আমাদের বাড়িটা একটু উঁচু জায়গাতে। সেখানে দেখা যেত যে আপনার আ মাঝে একদমই সন্ধ্যার পরপরই একদমই চারপাশে অন্ধকার হয়ে আসতো। জি। মানে তেমনভাবে আসতো না। সূর্যের আলোটা সেভাবে পৌঁছাতো না। এখন অবশ্য সেই জায়গাটা একটু চেঞ্জ আসছে। কিন্তু যখন এমন আমরা ছোটবেলায় ছিলাম, আমরা ওই আম গাছ বা আ আম আম আমের সময় বা কাঁঠালের সময় যে ঝড়-টড় হতো, আমরা ওটা কুড়াইতে যাইতাম, এরকমের ব্যাপারগুলো হতো। এখন যে বিষয়গুলো আসলে আমরা ফেস করতে থাকলাম একটা সময়, যে মাঝে দেখতাম যে আমাদের ওই আম কুড়াইতে গেলে ঝড় হচ্ছে, প্রচুর পরিমাণে আম পড়ছে। আমরা বুঝতে পারছি যে শব্দ হচ্ছে। আমরা যেয়ে দেখি যে আম নাই। ঘটনাটা কি? মানে এমনভাবে কিছু ইয়াটা চলতে থাকে। আমরা তো এগুলো মনে করছি কেউ আশেপাশ থেকে এসে এগুলো কুড়ায় নিয়ে যাচ্ছে। আ এরপর থেকে কিছু দিনে দেখা যেত কেউ আমার কোনো ভাই গেছে আম কুড়াইতে, বা ওই সাইড দিয়ে একটু হাঁটাচলা করতেছে। তারা কিছু শব্দ শুনতে পাচ্ছে, এবং মনে হচ্ছে তাদের সাথে কেউ ঘুরছে এরকমের, বা আশেপাশে লেগে চলাচল করতেছে, এরকমের কিছু ঘটনা ঘটতে থাকে। কিন্তু এইগুলোকে অত বেশি বড় প্রায়োরিটি না দিলে পরেও, তারপরেও কিছু ক্ষেত্রে আমাদের নিজেদের ভিতরই একটা অসুবিধা, মানে ছোট ছিলাম তো, মনে হচ্ছিল যে কেন একটা ঝামেলা হচ্ছে কি না। আ একটা সময় দেখা যেত যে আমার আব্বু বা আমার চাচারা যদি এরকমের ব বড় মাছ একটা সময় কিনে নিয়ে আসতো রাতের বেলায়, আ ঐদিন রাতেই প্রতিটা বাড়ি বা আমাদের ঘরগুলোতেই দেখতাম যে টিনের চালে আপনার ইট পড়তেছে, বা অন্য কিছু এসে লেগে খুব শব্দ করতেছে। এরকমের কিছু ঘটনা আস্তে ঘটতে থাকে। এরকমের আমি যেমন একদিন গে ঘুমিয়ে আছি। হঠাৎ করে রাতের বেলায় আপনার ঘুম ভেঙে গেছে। আমাদের তখন ঘরগুলো আপনার বেড়ার ঘর ছিল, ফাঁকা জায়গা যে। এই জায়গাটায় আপনার দেখা যেত যে আমি হঠাৎ করে একদিন ঘুম ভেঙে উঠছি। আমার এই ফাঁকা জায়গা দিয়ে আমি হঠাৎ করে চোখ গিয়েছে। চ যাওয়ার পরে দেখি যে কেউ একজন এসে তখন আনুমানিক রাত ৩টা বাজবে, এমন একটা সময়। জি। আমাদের হঠাৎ করে দেখি যে কেউ একজন এসে আমার সামনে এসে দাঁড়ালো। পিঠমোড়া দিয়ে, পিঠের দিক থেকে দেখছি। সাদা ড্রেস পরা। হঠাৎ করেই সে চুলটা ছেড়ে দিল, এবং চুলটা একদম আস্তে করে পা দিয়ে বেয়ে মাটির সাথে লেগে গেছে। আমি আ ছোট থাকার কারণে তা খুবই ভীত, মানে ভয় পেয়ে গেছি। সাথেই আপনার ঘুমিয়ে পড়ছি। এটা ছিল আমার সাথে ঘটনা। পরবর্তী দিনে আ এটা মূলত আমরা ওই বছরটাই যেটা ফেস করছি, যে এই বর্ষার সময়তেই বেশি এটা দেখা যেত। যে হঠাৎ করেই আমার ভাই আপনার আম কুড়াইতে গেছে বৃষ্টি ঝড়ের সময়। এখন দেখে যে সব জায়গায়
ইয়াটা গাছগাছালি অনেক নড়াচড়া করতেছে, কিন্তু পাশেই যে বাঁশবাগানটা আছে, এই বাঁশবাগানের কোনো বাঁশই নড়তেছে না। কিন্তু বাঁশের কয়েকটা বাঁশ হেলে এসে একদম ইসের সাথে, মাটির সাথে লেগে আছে। একটু অস্বাভাবিক মনে হওয়ার কারণে ভাই একটু ঘাবড়ে গেছে যে কি কাহিনী, কি এরকমের। হঠাৎ করে তাকিয়ে দেখে যে না, কিছু একটা মনে হচ্ছে দেখতেছে। তাড়াতাড়ি আপনার সে লেগে ওইখান থেকে বের হয়ে আসে। কিন্তু মানে স্পষ্টভাবে সে ওইখানে ওইটা বুঝতে পারে না যে আসলে কি দেখেছে। বাড়িতে এসে আমাদের চাচাদের কাছে, সবার কাছে একটু আসলে ঘটনাটা বলে। এটা বলার সাথে, সাথে আমরা নিজেরাও অনেক কিছু বলতে থাকি যে, "আমরা এরকমের কিছু দেখতেছি, আমিও এরকম দেখছি।" আরেকজন বলে যে, "না, সে যখন হাঁটাহাঁটি করতেছে তার পাশে অনেক কিছু যে যাচ্ছে।" এই ঘটনাটা তখন আমাদের বাড়িতে মোটামুটি একটা সবার ভিতরে একটা ভীত সন্ত্রস্ত একটা অবস্থা তৈরি করে। এর পরপরই আমাদের চাচারা যে হুজুর ডেকে নিয়ে আসে। হুজুর ডেকে নিয়ে আসার পরে যেটা দেখা যায় যে হুজুররা কিছু করার পর আমাদের জানায় যে, আমাদের চাচাদেরকে বা আব্বুদেরকে জানায় যে আসলে এই আমাদের বাড়ির মাঝখান দিয়ে আপনার একটা জিনের যে রাস্তা, জিনের চলাচলের যে রাস্তাটা, এটা আমাদের বাড়ির পুরো মাঝখান দিয়ে যাওয়া আসা করতেছে। সো আমরা যদি এখন ওইটাকে একটু বাধা দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের সমস্যা হতে পারে। তা এখন এটার এরকম কথা শুনে আমার এক চাচা একটু এক্সট্রোভার্ট টাইপের ছিল। উনি কইছে, "না, আমি এগুলো মানি না আসলে।" আমাদের বাড়ির পাশেই যে তেঁতুল গাছ ছিল, উনি আসলে বলতেছে, "এইসব ঝোপঝাড়ের কারণে আমাদের আসলে এরকম ঝামেলা-টামেলা হচ্ছে, কেটে ফেলি।" তো উনি আসলে আমাদের পরের সপ্তাহে আমাদের বাড়িতে পাশের যে তেঁতুল গাছটা ছিল, তেঁতুল গাছটা কেটে ফেলে। এখন তেঁতুল গাছটা কেটে ফেলার পর থেকে আমাদের বাড়িতে আশেপাশ থেকে প্রতিদিনই আমরা সন্ধ্যার পর থেকে যেটা দেখতাম যে কোনো রকমেরই আপনার শব্দ আমরা করতে পারতাম না। মানে এক্সিকিউটেড করতে পারতাম না। যে আসতেছে, আমাদের মনে হচ্ছে যে ধুপ করে একটা শব্দ আসতেছে, সাঁই, 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 সাঁই করে শব্দ আসতেছে। আবার থেমে যাচ্ছে, তো আবার একটা চিন, 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 চিন শব্দ আসতেছে। তা আবার আমাদের আরকি এটা এমনভাবেই আমাদের বিরক্ত করা শুরু করলো যে আসলে আমরা ছোট ছিলাম, আমাদের বড় তো বন্ধুরা, আমি আজ কথা বলবো ওয়ানেক্স নামে একটি নতুন গেমিং প্ল্যাটফর্মের ব্যাপারে। এর ইন্টারফেস খুবই ফ্রেন্ডলি এবং এটা 100% বৈধ। পিএসজি এবং সিরিয়াএ এই অ্যাপের স্পন্সর, আর এটা এমন একটা প্ল্যাটফর্ম যাকে আপনি বিশ্বাস করতে পারবেন। এখানে আমি প্রচুর গেম খেলি, যেমন ক্র্যাশ গেম, যেখানে প্লেন যত উপরে উঠবে আপনি তত টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া রয়েছে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেম, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ এবং বিএমডব্লিউর মতো পুরস্কার জিততে পারবেন। আর এখানে আমার টপিক হিসাবে আমি বেছে নিয়েছি চিকেন রোড। আপনি ওই দ্রুত এবং মজাদার গেমটি খেলতে পারেন। এখানে আপনি খুব সহজে আইপে, ইউপে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার টাকা উত্তোলন করতে পারবেন। আর এখনই যদি আপনি আমার প্রচার কোড ব্যবহার করেন, তাহলে পেয়ে যাবেন 30,000 টাকা পর্যন্ত বোনাস এবং বিনামূল্যে স্পিন। তাই অবশ্যই ওয়ানেক্সে রেজিস্টার করুন এবং আজ থেকেই জেতা শুরু করুন। ওরাও এটাকে আরকি বিরক্তিকর একটা পর্যায়ে নিয়ে চলে আসলো। এরপরে আবার হুজুরদের ডাকা হলো এবং পরবর্তীতে ওনারা নিজেরাও কিছু বন্ধ দিল, যেটাকে ওই যে গ্রামের যেটা হয় যে বিভিন্ন রকম কলমা পড়া বা ছোরা-টোরা পড়ে চারপাশে একটু এটি ফু-টু দিয়ে দেন আরকি কিছু তাবিজটা চারপাশে দিয়ে দিল। এরপর থেকে আস্তে আস্তে আমাদের এই প্রভাবটা কেটে গেল। এখন আপাতত আমাদের বাড়িতে যে আশেপাশে বড় গাছগুলো ছিল সব কেটে ফেলা দিয়ে হয়েছে এবং মোটামুটি ফাঁকা একটা জায়গায় অবস্থান করতেছে। এই ছিল আমাদের বাড়ির অবস্থাটা। এখন সেইখান থেকে আমরা আরকি কিছুটা হলেও পরিত্রাণ পেয়েছি। ওকে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন। আপনি কোথা থেকে এসেছেন? কাছ থেকে বলতে হবে একটু। জি, বলুন। রাসেল ভাই, থ্যাংক জি, ইউ। আমি ফারহান জি, ফ্রম উত্তরা। জি। আমি আজকে যে স্টোরিটা বলবো এটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। আমি ওর নামটা একটু বলতে চাচ্ছি রাসেল ভাই। ওর নাম হচ্ছে সুপ্রিয়। তো আমার স্টোরিটা হচ্ছে এরকমের। আমার ফ্রেন্ড যখন ভার্সিটিতে পড়তো, ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। তো জি, ওরা একটা ফ্ল্যাটে ৩টা ফ্রেন্ড মিলে থাকতো। তো সাডেনলি ওরা বাসায় ওঠার ২-৩ দিনের মাথায় ওদের ওই ৩ জনের ভিতরে একজন যে আপনার মানে রাতের বেলা শুতে গেছে। তো হঠাৎ করে ওর মানে চোখে এরকম একটা ফিল হইছে যে ও কাউকে একজন বয়স্ক বৃদ্ধ মহিলা আ যে একজন সাদা কাপড় পরে বসে আছে। তো ঘুম চোখে ফার্স্ট টাইম ও জিনিসটা ওইভাবে নোটিস করতে পারেনি। ও ঘুমায়ে গেছে। সেকেন্ড ডে তে যেটা হইছে, সেম জিনিসটা ও আবার ফিল করছে। ফিল করার পরে ও পরের দিন ঘুম থেকে উঠে বাকি যেই দুজন ছিল আমার ফ্রেন্ড এবং আরেকজন ওদের সাথে ঘটনাটা শেয়ার করল। শেয়ার করার পরে ওরা জিনিসটা আসলে ওইভাবে নেয়নি। ওরা ফান মনে করছে। ফান মনে করে ওই ফ্রেন্ডের সাথে মজা করছে।
জি। তো এর কিছুদিন পরে যেটা হলো, এরপরে কন্টিনিউয়াসলি ওই ফ্রেন্ডের সাথে এই ঘটনাটা প্রতিনিয়ত ঘটতে থাকে এবং ও অনেক ভয় পেতে থাকে, বাট ও জিনিসটা কারোর সাথে এক্সপোজ করতে পারে না, শেয়ার করতে পারে না, বিকজ সবাই ওর সাথে মজা করছে। জি। এরপর যেটা ঘটেছে, এরপরে ওর হঠাৎ করে খুব জ্বর চলে আসে। জ্বর চলে আসায় ও ওর গ্রামের বাড়িতে মুভ করে। দেন বাসায় বাকি থাকে ২ জন। তো এই ২ জন, বাসায় রুমও ২ টা রাসেল ভাই। তো ২ জন ২ রুমে শুতে গেছে। তো আমার যে ফ্রেন্ড সুপ্রিয়, হুম, হুম। ওর সাথে ঘটনাটা ঘটছে। তো ও জিনিসটা আবার ফেস করছে। ও দেখতেছে সেইম, যে এরকম একজন বৃদ্ধ মহিলা বসে আছে এবং ওর দিকে বড়, বড় চোখ করে তাকিয়ে আছে। তো খুব স্ক্যার্ড হয়ে যায়, খুব ভয় পায়। দেন পরের দিন বাকি যে আরেকটা ফ্রেন্ড ছিল ওর সাথে ঘটনাটা শেয়ার করে এবং ওরা ২ জন মিলে নিজেদের ভিতর ডিসকাস করে পাশের ফ্ল্যাটে যারা থাকতো, আমি আরেকটা নাম মেনশন করতে চাচ্ছি রাসেল ভাই, জান্নাত, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। তো ওর সাথে ঘটনা শেয়ার করার পরে ও বলতেছে, আমি আসলে তোমাকে এই ব্যাপারে কিছু বলতে পারবো না, তুমি তোমাদের বাসায় যে বুয়া কাজ করে বুয়ার কাছে জিজ্ঞেস করলে তুমি বেটার কিছু জানতে পারবা। হুম। দেন ও ওই ওদের বাসার বুয়ার কাছে জিজ্ঞেস করে। দেন বুয়ার কাছে জিজ্ঞেস করে যেটা জানতে পারে সেটা এরকম ছিল যে ওই বাসায় আগে একজন বৃদ্ধ মহিলা থাকতো। উনি বৌদ্ধ ধর্মের ছিলেন। হুম, হুম। তো উনি ওখানে প্রতিনিয়ত পূজা করতেন। তো একদিন পূজা করা অবস্থায় উনি ওখানে সাডেনলি মারা যায়। তো এরপর থেকে যারাই ওইখানে আসে, ওই ফ্ল্যাটে আসে, হুম। সবাই মোটামুটি অল্প কিছুদিন থাকার পরে ওই বাসাটা ছেড়ে দেয়। আচ্ছা। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের কাছেও ভালো লেগেছে। আমি যেটা করব এখন সেটা হচ্ছে সরাসরি আরো একটা ঘটনায় যাব। তবে তার আগে দেখি যে ফেসবুকে কে কি লিখেছেন একটু আমি পড়ে ফেলি এবং সেই সাথে আমি টুইটার দিয়ে শুরু করি, রাইট? আচ্ছা, ওকে। সো অনেকগুলো নোটিফিকেশন। আফনান ভাই মানেই রাজবাড়ী। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। ঘটনা ভালো ছিল। লিখেছেন এটা হচ্ছে রফিকুল ইসলাম শুভ। আবু নোমান ফয়সাল ১ম যে যেটা পড়লাম সেটা তার লেখা। রায়হান খান আমাদের সঙ্গে আছেন। 4th স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। কাজী উপল আমাদের সঙ্গে আছেন। আমাদের আমাদের সঙ্গে আছেন আ তামিমুল ইসলাম। এছাড়া আমাদের সঙ্গে আছেন আবু নোমান ফয়সাল। আমাদের সঙ্গে আছেন ফারহান আ সাদিক ফাহিম এবং ভূত এফএমের 2nd এপিসোডের কথা তিনি এখনো বলছেন। এমএইচ সাগর আমাদের সঙ্গে আছেন। আসিফ আছেন আমাদের সঙ্গে। এসএস সাব্বির, তানজিম আহমেদ তমাল আমাদের সঙ্গে আছেন। মোহাম্মদ রাফিউর রহমান রাহাত আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন রাজীব হাসান মিঠুন। এছাড়া আমাদের সঙ্গে আছেন রিফাত আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রায়হান খান। ইফতেখার আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন আবু নোমান ফয়সাল আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি MSH99 আমাদের সঙ্গে আছেন কাজী ফাহিম সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যারা আছেন। আমাদের সঙ্গে আরো অনেকেই সিআর হাসান আছেন আমাদের সঙ্গে। ডিজে স্যাম আমাদের সঙ্গে আছেন। সাকিবুল ইসলাম শিমুল আছেন টুইটারে আমাদের সঙ্গে। সাদমান সাকিব ফারদিন আমাদের সঙ্গে আছেন। বিশাল বৈরাগী রাজবীর এছাড়াও ইফতেখার আরিক ফাহাদ আমাদের সঙ্গে। তানজিম আহমেদ তমালকে দেখতে পাচ্ছি। এমডি তানভীর মেহেদী আমাদের সঙ্গে লিখেছেন যে আমি ভয় পাই না। আমাদের লিখেছেন আবু নোমান ফয়সাল, রমজানুল মোবারক আমাদের সঙ্গে। এই মুহূর্তে মিনহাজুল মামুনও আছেন। আরো অনেককেই আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে রেডিও ফুর্তির যে পেজটা সেই পেজে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে আছেন এবং সেই পেজে আমি আসব। তবে তার আগে না চলে আসি এবং সেখানে অনেকেই আসলে আছেন। আমাদের এই পেজটির অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti এবং সেইখানে যারা আমাদেরকে লিখছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি সুলতান কবির এবং আয়নার ঘটনাটা। হ্যাঁ, আমি আয়নার ঘটনাটা আমিও চাচ্ছি। এটা আমাদের অলরেডি আমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের যারা যিনি আমাদের প্রোডাকশনে এখনো পর্যন্ত সেটা মানে আমাদের মিউজিক সহ আসেনি আরকি। আপনারা তো ঘটনা পাঠান মিউজিক ছাড়া এবং আমরা সবসময় সাজেস্ট করি ঘটনা পাঠালে অবশ্যই মিউজিক ছাড়া পাঠাবেন। আমাদের সেখানে মিউজিক এড করতে হয়। আ আ রাফ এ এ রাফিউ আহমেদ আমাদের সঙ্গে আছেন। এমডি মেহেদী হাসান সানি, কায়সার হামিদ এছাড়াও আছেন অচেনা বন্ধু তুহিন, ফাহিম শাহরিয়ার সৌরভ, তানভীর আহমেদ প্রান্ত রাজশাহী থেকে শুনছেন। এমডি মিশুক ইসলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে শুনছেন। এমডি অপূর্ব হাসপাতালের ঘটনা ভালো লাগে।
আমাদের সঙ্গে সাইমুল ইসলাম সাদাত আছেন আমাদের সঙ্গে। আসলে ভালো ঘটনা আসলে যেখানেই ঘটুক না কেন ভালো লাগে, যেটা আমি মনে করি আরকি। সুলতানা কবির আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। হৃদয় আছেন। সাঈদ আহমেদ আমাদের সঙ্গে, সুনীল দাস, এছাড়াও জুনায়েদ, ইভান, তানভীর আহমেদ প্রান্ত, আ সাঈদ আহমেদ জুবায়ের সহ আরো অনেককে দেখতে পাচ্ছি। সৈয়দ জাহাঙ্গীর, এমডি আরিফ হোসাইন, রকিবুল ইমতিয়াজ, সাখাওয়াত হোসেন শিমুল, আদিল ইসলাম, এমডি জোবায়েদ আলম সহ আরো অনেককে দেখতে পাচ্ছি আমাদের এইখানে, এবং ভূত এফএমের যে পেজটা রয়েছে সেখানেও আমি অনেককে দেখতে পাচ্ছি, এবং এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি এমডি মাসুম পারভেজ আছেন আমাদের সঙ্গে, ইমরান এইচ সৌরভ, এস শরীফুজ্জামান, সিল্কি শিমুল আমাদের সঙ্গে, পল্লব শাহরিয়ার, তাহারিমা ইসলাম, এমডি মেহেদি প্রত্যয় দে, রোজা আখতার, এমডি মাসুম, এস শরীফুজ্জামান, জুবায়ের আহমেদ রোমিও, আকাশ কে বণিক, এমডি মেহেদি হাসান, মাহিন মমতাজ, এস এইচ সাগর সহ আরো অনেকে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি এখন আরেকটা ঘটনায় চলে যাব, এবং এই ঘটনাটিও আমাদের একজন পাঠিয়েছেন, এবং তিনি যদি তার নামটা বলার পারমিশন দেন ডেফিনেটলি আমরা তার নামটাও আপনাদেরকে জানিয়ে দিব, এবং তিনি যেভাবে লিখেছেন আমি সেইভাবেই ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি নাজমুল হুদা ফ্রম কয়রা, খুলনা। আমি বর্তমানে খুলনা বিএল কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আপনি তো ভালোর দলেই, তাই আপনাকে ভালো মন্দ জিজ্ঞেস করলাম না। আমি ভূত এফএমের একজন নিয়মিত লিসেনার। আজ আমি আপনাকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি আমার পাশের বাসার আপার সাথে বাস্তব ঘটে যাওয়া একটি ঘটনা। বলে রাখা ভালো যে আমাদের সেই পাশের বাসার আপুটি বিবাহিত। এবার আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার আপার বাড়ি জামালপুর, আর সেই আপুটার সাথে মাঝে মধ্যে দুলাভাইয়ের সাথে ঝগড়া হতো, কিন্তু তেমনই একদিন আপুর সাথে দুলাভাইয়ের ঝগড়া হয়, কিন্তু সেদিন ঝগড়ার মাত্রাটা একটু বেশি হয়, তাই আপু সিদ্ধান্ত নেয় যে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে। যেই কথা সেই কাজ, সে দড়ি নিয়ে গেল তার বাসার পাশে একটি বাগানে। বলা যেতে পারে সেটা একটা ছোট জঙ্গল। সে জঙ্গলে একা একা দড়ি নিয়ে চলে যায়। সে একটা গাছের সাথে দড়ি বেঁধেও ফেলে, আত্মহত্যা করার জন্য প্রিপারেশন নিচ্ছে। ঠিক তখন তার মনে হলো যে একটা ছোট্ট 2 মাস বয়সের মেয়ে আছে, মনে করলো আমি তো মারা যাবো, বাট শেষবারের মতো বাচ্চাটাকে একটু দুধ খাইয়ে আসি, আর তো কোনোদিন খাওয়াতে পারবো না। তাই ভেবে সে বাসায় চলে যায় এবং বাচ্চাটিকে দুধ খাওয়ায়। তারপর কেন যেন মনে হলো তার বাচ্চাটিকে একটু গোসল করিয়ে যায়। সে বাচ্চাটিকে গোসলও করালো। তারপর বাচ্চাটাকে আবার খাইয়ে ঘুম পাড়ালো। বাচ্চাটি যখন ঘুমিয়ে পড়ল তখন সে আবার সেই আত্মহত্যা করার জন্য প্রিপারেশন নিল। ঠিক তখন তার কাছে দুলাভাইয়ের কল আসে। সে প্রথম মনে করে কলটি রিসিভ করবে না, কিন্তু সে কি যেন মনে করে কলটি রিসিভ করে। তখন দুলাভাই অনেক কান্নাকাটি করে এবং বলে যে তার ভুল হয়েছে, সে যেন তার ওপর থেকে সব অভিমান ভুলে যায়। যাই হোক, আপাও সেটা মেনে নেয়। তারপর ডিসাইড করে যে সে সুইসাইড করবে না। কিন্তু এবার ঘটল আসল ঘটনা। সে তারপর থেকে প্রতিটা মুহূর্তে শুনতে পায় যে কে যেন তাকে বারবার ডাকে, আয়, আসলি না কেন, দেরি হয়ে যাচ্ছে, তোর জন্য আমি আর কতক্ষণ ওয়েট করব, ইত্যাদি। সে একই কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে ওঠে। সে ডিসাইড করে সে ওইখানে যাবে। যেমন কথা তেমন কাজ, আপু সেইখানে যায়, আর সেইখানে দেখতে পায় যে দড়িটা এখনো ঝুলছে। বলে রাখা ভালো যে আপু যাওয়ার সময় একটি ধারালো দা নিয়ে যায়। সে কিছু না ভেবে দা দিয়ে দড়িটা এক টুকরো করে কেটে ফেলে, কয়েক টুকরো করে কেটে ফেলে। ঠিক তখনই সে দেখতে পেল যে দড়িগুলো সে কেটেছিল সেগুলোর প্রতিটি থেকে রক্ত বের হচ্ছে। তাই দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে ডিসাইড করলো যে সে দৌড় দেবে। সে দৌড় দিতে গিয়ে কিছুতে বেঁধে পড়ে যায়, আর সে দেখতে পায় দড়ির যে অংশটা রয়ে গেছে তা থেকে অনর্গল রক্ত পড়ছে, আর কিসের একটা যেন চিৎকার শোনা যাচ্ছে। তাই তো বন্ধুরা, আমি আজ কথা বলবো 1x নামে একটি নতুন গেমিং প্ল্যাটফর্মের ব্যাপারে। এর ইন্টারফেস খুবই ফ্রেন্ডলি এবং এটা 100% বৈধ।
পিএসজি এবং সিরিয়াএ এই অ্যাপের স্পন্সর, আর এটা এমন একটা প্ল্যাটফর্ম যাকে আপনি বিশ্বাস করতে পারবেন। এখানে আমি প্রচুর গেম খেলি, যেমন ক্র্যাশ গেম, যেখানে প্লেন যত উপরে উঠবে আপনি তত টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া রয়েছে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেম, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ এবং বিএমডব্লিউর মতো পুরস্কার জিততে পারবেন। আর এখানে আমার টপিক হিসাবে আমি বেছে নিয়েছি চিকেন রোড। আপনি ওই দ্রুত এবং মজাদার গেমটি খেলতে পারেন। এখানে আপনি খুব সহজে আইপে, ইউপে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার টাকা উত্তোলন করতে পারবেন। আর এখনই যদি আপনি আমার প্রচার কোড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন 30,000 টাকা পর্যন্ত বোনাস এবং বিনামূল্যে স্পিন। তাই অবশ্যই অনেক্সে রেজিস্টার করুন এবং আজ থেকেই জেতা শুরু করুন। শুনে সে সেন্সলেস হয়ে যায়। তারপর তার জ্ঞান ফিরে আসে। সে দেখে যে সে বাসায় শুয়ে আছে। যখন সে জানতে পারে তাকে অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, একটা সময় তাকে ওই জঙ্গলে খুঁজে পাওয়া যায়। তারপর তার কাছে বিষয়টা জানতে চাইলে সে তাদেরকে অন্য কিছু বলে বুঝিয়ে দেয়। তো এই ছিল আমার পাশের বাসার আপুর সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাইকে আমার সালাম জানিয়ে শেষ করছি। তো এই ছিল ঘটনা এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আরো একজন অতিথি, তিনি তার আর একটা ঘটনা বাকি আছে। সেই ঘটনাটা আমি একটু আপনাদেরকে বলতে চাই এবং সেই ঘটনাটি ছোট্ট করে বলবেন। আমাদের হাতে সময়ও খুব কম। আমরা ছোট্ট করে আপনার ঘটনাটি শুনে আসবো। জি, বলুন। আসসালামু আলাইকুম লিসেনার্স, শাহেদ আগিন। রাসেল ভাই, আমি যেহেতু একজন হোটেলিয়ার এবং প্রি ওপেনিং হোটেলগুলোতে কাজ করি, আমি স্পেসিফিকলি আপনার স্পেসটা বলতে চাচ্ছি না এবং হোটেলের নামটাও বলতে চাচ্ছি না, সঙ্গত কারণেই। কারণ ইট ওয়াজ এ প্রি ওপেনিং হোটেল সামওয়্যার ইন বাংলাদেশ। তো এই ঘটনাটা ঘটেছে আপনার 2016 অক্টোবরে। তখন আমাদের একটা টিম, আমরা একটা হোটেল, ইসে 3 স্টার হোটেল, ওটা ওপেন করতে গেলাম। যাওয়ার পরে সফট ওপেনিং হয়ে গিয়েছে। তখন টোটাল হোটেলের রুম ছিল আপনার 56 রুমস ওয়াজ ওপেনিং। আমরা প্রি ওপেন করলাম 56 রুমের মধ্যে 30টা আমরা ওপেন করলাম সফট ওপেনিংয়ে। আরগুলোর ছোট ছোট কাজ চলতেছিল, ডেকোরেশন চলতেছিল। এর মধ্যে গেস্ট আসাও শুরু হচ্ছে, বিকজ ইট ওয়াজ এ মফস্বল টাউনই বলবো, যদিও ডিভিশন, বাট মফস্বল টাউন বলবো। ওই টাউনে ইট ওয়াজ লাইক এ গ্রেট হোটেল, মানে সবচেয়ে পশ হোটেল ছিল ওটা। তো তখন ওই হোটেলের 3 তলাতে ওপেনিংয়ের 4 দিন পরে 3 তলাতে একজন ফ্রেঞ্চ মহিলা আসে 306 এই নাম্বার রুমে। হোটেলটা রুমগুলো ছিল আপনার ঢুকলে আপনার বাঁদিকে লকার, ডান দিকে টয়লেট, দেন মেইন রুমের বাঁদিকে বেড, আর ডান দিকটা ছিল পুরো ওপেন এবং স্লাইডিং ডোর ছিল। স্লাইডিং ডোরগুলো লক করা ছিল। তো মহিলা বাংলাদেশের একটা রিনাউন্ড এনজিওতে কাজ করতেন। তার কাজ ছিল ভোলার দিকে কাজ ছিল। ওখানকার চরে এক মহিলাদের কি একটা করতেন উনি। তো ওই মহিলা চেক ইন করে হোটেলে লাইক ইস 10 o'clock নাইট। 10 o'clock নাইটে চেক ইন করে উনি তাড়াতাড়ি আবার পরের দিন সকাল 6টার সময় আবার যেতে হবে ভোলা। এই জন্য খুব তাড়াহুড়া করে উনি অল্প কিছু ডিনার করে শুয়ে পড়ে। তো প্রি ওপেনিং হোটেলের রাতে আই ওয়াজ দ্য অপারেশন ম্যানেজার ওভার দেয়ার। তো ওখানে আমরা করতাম কি, কিছু সাজানো গুছানোগুলো বা কোথায় কোনটা হবে, কিছু কাজ বাকি থাকে, ওগুলো আমরা মিডনাইটে করতাম। হ্যাঁ, তখন মানে কাজের পরিবেশ ভালো থাকতো, গেস্টের ইয়ে থাকতো না। তো আমি ছিলাম, আমাদের সাথে হাউসকিপিংয়ের লোকজন ছিল, রেস্টুরেন্টের কিছু ছিল, প্লাস জিএমও ছিল ওদিনকে। তো আমাদের দ্যাট ওয়াজ আওয়ার ফাইনাল ডে ডেকোরেশনের বা আমাদের সেট আপের। সাডেনলি আমরা সেই 3 তলা থেকে শুনতে পাই যে হেল্প। ওই মহিলা আপনি দৌড়ে আসতেছিলেন, মানে ওনার লিফট ইউজ করার টাইম পাননি। উনি সিঁড়ি দিয়ে নাইট গাউন পরা অবস্থায় সে ছুটেতে আসতেছে। তার চোখ মুখ দেখে মানে আতঙ্কে তার চোখ বিস্ফোরিত, শুধু বলতেছে প্লিজ হেল্প মি, সামবডি কাম। তখন আমরা তাকে যখন লবিতে এসে বললো সামবডি ইন মাই রুম, প্লিজ আমার সাথে তোমরা আসো দেখো আমার রুমে কেউ আছে। তখন আর রুমে কিভাবে থাকবে? তো জিএম তাকে জিজ্ঞেস করলো যে এটা তো হাইলি সিকিউরড, আমাদের সিসি ক্যামেরা আছে চারিদিকে, আপনার রুমে তো কেউ যায়নি, আর ওই ফ্লোরে অলরেডি আমাদের আরও 3-4 জন গেস্ট আছে। কেননা প্লিজ, সে কোনো কথা শুনতে রাজি না। সে মানে শি ওয়াজ সো এক্সাইটেড অ্যান্ড সো অ্যাফ্রেড। সে আমাদের ওকে ফাইন। আমি আমার জিএম আরও 2-3 জন আমরা তার সাথে রুমে গেলাম।
গিয়ে দেখি রুম খুলে দেখলাম যে কিছুই নেই, জাস্ট কিছুই নেই, অ্যাজ ইউজুয়াল। তখন বললাম কোথায় কে? বলে এখানে না, বাইরে। তো যে সাইডটাতে মানে রুমে ঢুকে মেন রুমটার মধ্যে ঢুকলে হাতের ডান দিকে স্লাইডিং ইয়েটা ছিল, তার পাশে যে সানসেট সে বাইরের দিকে দেখাচ্ছে, তো বাইরের দিকে তো কিছু নেই। তো আমাদের সিকিউরিটি ম্যানেজার ইনচার্জ যে ছিল তার কাছে টর্চ ছিল, সে মেরে দেখলো চারিদিকে। ওখানে নাইট কার্টেন সরান, নাইট কার্টের পরে পাতলা একটা আপনার পর্দা, ওটা সরালাম, সরাই দেখলাম সবাই বেসিক্যালি স্লাইডিং ডোরগুলো যে লক করা। তখন মহিলাকে বসলাম, তাকে পানি খাওয়ালাম, বললাম যে কী হয়েছে, তুমি ঘটনাটা বলো। তখন সে বলতেছে আমি তো ডিপ স্লিপে ছিলাম, সাডেনলি শুনতেছি যে আমাকে সামবডি ওয়াজ নকিং দ্যাট স্লাইডিং ডোর। তো প্রথমে আমি শুনিনি, তারপর আরও জোরে জোরে নক করতেছে। তখন আমি ভাবছিলাম যে মানে হোটেলের কেউ। আমি প্রথমে ভাবছি যে ডোর নক করতে, তারপরে দেখলাম না, ডোর না, স্লাইডিং ডোর। উনি এবার করেছে কি, নাইট কার্টেনটা দিলে তো মনে করেন আপনার পুরো রুমটা তো অন্ধকার হয়ে যায়, বাট উনি নাইট কার্টেনটা সরিয়ে, নাইট কার্টেনের পরে যে আরেকটা আপনার সাদা একটা ফিনফিন একটা পর্দা ছিল, ওটাকে রেখে জাস্ট মুনলাইট আসার জন্য রুমের মধ্যে। তো ওখানে দেখলো এক মহিলার অবয়ব, সে মহিলাটা একটা গাউন পরে আছে, সাদা গাউন পরা মহিলা ইজ স্লাইডিং ডোরের মধ্যে নক করতেছে। তো ওনার মাথায় তখন আসে নাই যে উনি ফ্রন্ট অফিসে ফোন করবে বা সিকিউরিটিকে ফোন করবে। সে মনে হচ্ছে সামবডি হয়তো পাশের রুমে কেউ আসছে অনেক ডাকতেছে, উনি নিজে থেকে উঠে গিয়ে ওটা খুলতে গেছে এবং দেখতেছি যখন ওটার কাছে গিয়েছে, আপনি যখন স্লাইডিং ডোরটার কাছে গেল, জিজ্ঞেস হু আর ইউ, তো হোয়াট ইউ আর ডুইং হিয়ার এট মিডনাইট। তো মহিলা তখন তার দিকে ফিরে তাকাচ্ছে, তখন উনি দেখলো যে মহিলা নাইট গাউন পরা আছে ঠিকই, লম্বা, সে নাকি লম্বা অলমোস্ট 6 ফিট, কিন্তু তার যেখানে মুখটা ছিল ওখানে কিছুই নেই, শুধু মুখের অবয়ব, কিন্তু পুরোটা হোল অ্যান্ড আচ্ছা। ডার্ক। এটা দেখে শি ওয়াজ সো এক্সাইটেড অ্যান্ড অ্যাফ্রেড। এটা দেখে সে দৌড়ায় নিচে নামছে হেল্প বলতে বলতে। তারপরে এখন সে বলতে আমি এখানে থাকবো না, আমাকে অন্য রুম দাও। তারপর বলতেছে না, আমাকে একজন সাথে, আমি ঘুমাবো, আর কালকে অনেক বড় প্রোগ্রাম আছে। তারপর বিইং অ্যান অপারেশন ম্যানেজার, আমি ওই রুমেই তার সোফার মধ্যে বসে থাকলাম। উনি 5টা পর্যন্ত ঘুমালেন, ঘুমে 5টাতে ওয়েক আপ কল ছিল, উঠলো এবং সকালবেলা নর্মালি সে চেক আউট হয়ে গেল। এটা হচ্ছে মাই সেকেন্ড স্টোরি রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা যে এতক্ষণ পর্যন্ত যে ঘটনাগুলো শোনালাম আপনাদেরকে, আশা করছি যে সেই ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে এবং সময়ও শেষ হয়ে আসছে। আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাই। কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক একই সময়ে, এবং তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাগুলো আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনাদের ঘটনাগুলো আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদেরকে। চলে যাব আজকের মতো, ফিরে আসবো আবার আগামী শুক্রবার ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। টাটা। Radio Furti 88 FM